নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমাদের প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আমার ক্লাস হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, ব্যবসা শিক্ষা সহকারী শিক্ষক, দিবা শাখা। তোমরা এই ছবিগুলো দিয়ে লক্ষ্য করো, এখানে আমরা তিনটে ছবি দেখতে পাচ্ছি। প্রথমত এটা অনেকে চিনতে পারে, অনন্ত জলিল সাহেব। ওনার আরেকটা পরিচয় হচ্ছে উনি একজন গার্মেন্টস প্রতিষ্ঠান বা পোশাক কারখানার মালিক। এখানে আমরা পাশে আরেকটা ছবি দেখতে পাচ্ছি, এখানে অনেক মানুষ কাজ করছে। বিশেষ করে আমরা জানি যে আমাদের গার্মেন্টস প্রতিষ্ঠানে 80%-এর বেশি মহিলা কাজ করে। এখানে জনাব অনন্ত জলিলের ভূমিকা হচ্ছে উনি একজন শিল্প উদ্যোক্তা, অর্থাৎ ওনাকে উদ্যোগ নিয়ে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে হয়, ব্যবসায় মূলধন বিনিয়োগ করতে হয় এবং উনি অবশ্যই চান উদ্যোক্তা হিসাবে সেই যে মূলধন উনি বিনিয়োগ করছেন সেই মূলধনটা ফেরত আসবে। 3 নম্বর ছবির দিকে তাকাও। এই ছবিতে দেখা যাচ্ছে একজন লোক, উনি গভীরভাবে কোনো কিছু চিন্তা করছেন, ভাবছেন। এখানে আমরা বলতে পারি যে এক উদ্যোক্তা উনি চিন্তা করেন যে উনি যেই টাকা বিনিয়োগ করেছেন সেই বিনিয়োগকৃত টাকা কত সময়ের মধ্যে বা কত দিনের মধ্যে ফেরত আসবে। তাহলে আমাদের আজকের পাঠ পেব্যাক সময়, অর্থাৎ ব্যবসায় বিনিয়োগকৃত টাকা যে সময়ের মধ্যে ফেরত আসবে তাকে বলা হয় পেব্যাক সময়। এটা আমাদের 5ম অধ্যায়, অর্থাৎ মূলধনী আয় ব্যয় প্রাক্কলন, এই অধ্যায়ের একটি অংশ। এটাকে ইংলিশ নাম হচ্ছে ক্যাপিটাল বাজেটিং, আর বাংলা এটা সংক্ষেপে বলা হয় মূলধন বাজেটিং। আমাদের সাথে কে কে যুক্ত আছো? তোমরা তোমাদের পরিচয় দাও, কোন ক্লাস, শ্রেণী এবং শব্দ শোনা যাচ্ছে কিনা, স্পষ্ট কিনা তোমরা মন্তব্য করো। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে দুজন স্টুডেন্ট যুক্ত আছে এইমাত্র। সাদিয়া ফ্রেন্ড, আদিবা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এছাড়া যুক্ত আছে আরিফ হাবিব, 9ম শ্রেণী মধুমতি শাখা, রোল 1, দিবা শাখা। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ তোমাদেরকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যান্ত্রিক গোলযোগের জন্য আজকে আমাদের ক্লাসটির দেরিতে শুরু হয়েছে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। যারা অনলাইনে আছো তারা তোমাদের বন্ধুবান্ধব জানিয়ে দাও, শেয়ার করে দাও ক্লাসটা, যেন সবাই ক্লাসটা দেখতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এই পাঠে আমরা যা যা শিখবো সবাই একটু খেয়াল করো। আমরা পেব্যাক সময় কি তা বলতে পারবো, পেব্যাক সময় নির্ণয় করতে পারবো আর সেটা বিশ্লেষণ করতে পারবো। আর সবার শেষে যদি একের অধিক প্রকল্প হয়, এক বা একাধিক প্রকল্পের ক্ষেত্রে আমরা কোন প্রকল্পটি গ্রহণ করব আর কোন প্রকল্পটি বর্জন করব সেটা আমরা মূল্যায়ন করতে পারবো বা আমরা নির্ণয় করতে পারবো। তোমরা খেয়াল করো, এই অধ্যায়টা শুরু করার আগে এই অধ্যায়ের কতিপয় মৌলিক বা বেসিক ধারণাগুলো আমাদের জানতে হবে। প্রথমত, এই অধ্যায়ের নাম হচ্ছে মূলধন বাজেটিং। মূলধন বাজেটিংটা কি সবাই খেয়াল করো। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের জন্য যে প্রক্রিয়া আমরা গ্রহণ করি তাকে বলা হয় মূলধন বাজেটিং। সেটা হতে পারে কোনো প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদ ক্রয় করা, অর্থাৎ জমি, দালান ঘর ইত্যাদি ক্রয় করা, মেশিনারিজ ক্রয় করা, সম্পূর্ণই হবে আমাদের মূলধন বাজেটিংয়ের অংশ। এছাড়া আমাদের খেয়াল করো, এই মূলধন বাজেটিংয়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কতগুলো পদ্ধতি আছে। সবার আগে হচ্ছে গড় মুনাফার হার, এটা ইংলিশে বলা হয় অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন মেথড, সংক্ষেপে এটার নাম হচ্ছে ARR মেথড। দ্বিতীয়ত আমাদের পেব্যাক সময় পদ্ধতি, এটাকে ইংলিশে বলা হয় পেব্যাক পিরিয়ড মেথড বা সংক্ষেপে এটার নাম হচ্ছে PBP মেথড। এই 1 নাম্বার ও 2 নাম্বার পদ্ধতি 9ম ও 10ম শ্রেণীর বইতে আলোচনা করা হয়েছে। 3 নাম্বার আছে নিট বর্তমান মূল্য পদ্ধতি, এটা ইংলিশ নাম হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু মেথড, সংক্ষেপে নাম হচ্ছে NPV মেথড। আর 4 নাম্বার অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি,
এটাকে ইংলিশে বলা হয় ইন্টারনাল রেট অফ রিটার্ন মেথড, সংক্ষেপে IRR মেথড। 3 নাম্বার ও 4 নাম্বার এটা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ফিনান্স বইতে আলোচনা করা হয়েছে, এটা নবম দশম শ্রেণীতে সিলেবাসে অন্তর্ভুক্ত না। সুতরাং আমরা 1 নাম্বার ও 2 নাম্বার সম্বন্ধে শিখব। সবার আগে তোমরা খেয়াল করো গড় মুনাফার পদ্ধতি কি। যে পদ্ধতিতে ব্যবসায় বা প্রকল্পে বিনিয়োগকৃত টাকা অর্থ থেকে প্রাপ্ত মুনাফার হার নির্ণয় করা হয় তাকে বলা হয় গড় মুনাফার হার। আবার বলছি, যে পদ্ধতিতে ব্যবসায়ের বা কোনো প্রকল্পে বিনিয়োগকৃত অর্থের থেকে প্রাপ্ত মুনাফার হার নির্ণয় করা হয় সে পদ্ধতি বলা হয় গড় মুনাফার হার, অথবা ইংলিশের নাম হচ্ছে ARR মেথড, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন মেথড। দ্বিতীয়ত খেয়াল করো পেব্যাক সময় পদ্ধতি, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়ের খুব সহজ সরল একটি পদ্ধতি। এটা খুব সহজে মনে রাখতে পারবে। বিনিয়োগিত টাকা, ব্যবসায় বা প্রকল্পে বিনিয়োগিত টাকা কত সময়ের মধ্যে ফেরত আসবে বা কতদিন ফেরত আসবে, এইটা যে পদ্ধতির মাধ্যমে নির্ণয় করা হয় সেই পদ্ধতির নাম হচ্ছে পেব্যাক সময় পদ্ধতি। অর্থাৎ আমরা ব্যবসায় টাকা বিনিয়োগ করব এবং সেই টাকা কত সময় ফেরত আসবে, সেটা হচ্ছে আমাদের পেব্যাক সময় পদ্ধতির মূল বিষয়। আর এই অধ্যায়ের মধ্যে আর দুটা বিষয় আছে, সেটা হচ্ছে নগদ প্রবাহ আমরা দুটো অংশে ভাগ করি। একটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ আর একটা হচ্ছে নগদ বহিঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহটা কি সবাই খেয়াল করো। প্রতিষ্ঠানে নগদ অর্থের আগমন, প্রতিষ্ঠানে যদি নগদ কোনো অর্থের আগমন ঘটে তা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। যেরকম আমরা উদাহরণ দিতে পারি বিক্রয় থেকে ব্যবসায়ের নগদ অর্থের আগমন ঘটে, তাহলে সেই বিক্রয়কে আমরা নগদ আন্তঃপ্রবাহ বলতে পারবো। দ্বিতীয়ত নগদ বহিঃপ্রবাহ, আমরা দৈনন্দিন বা নিয়মিত ব্যবসা অনেকগুলো খরচ করে থাকি, অর্থাৎ ব্যবসাতে টাকাগুলো চলে যায় বা কমে যায়, সেটা হচ্ছে নগদ বহিঃপ্রবাহ। আমরা পেব্যাক সময় পদ্ধতির সংজ্ঞাটা আমরা শিখলাম বা জানলাম, এবং এই পেব্যাক সময় পদ্ধতিগুলোর সিদ্ধান্ত আছে একটি প্রকল্পের ক্ষেত্রে এবং একাধিক প্রকল্পের ক্ষেত্রে। সবাই খেয়াল করো, যদি একটি প্রকল্পের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কী হবে, একটি প্রকল্পের ক্ষেত্রে মোট আয়ুষ্কাল থেকে পেব্যাক সময় হবে মোট আয়ুষ্কাল থেকে কম হলে প্রকল্পটি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। আবার বলি, একটি প্রকল্পের ক্ষেত্রে পেব্যাক সময় যদি মোট আয়ুষ্কাল থেকে কম হয় তাহলে সেই প্রকল্পটি আমরা গ্রহণ করব। উদাহরণ দিতে পারি, মনে করো আমাদের প্রতিষ্ঠানের একটা প্রকল্পের আয়ুষ্কাল হচ্ছে 5 বছর আর আমরা পেব্যাক সময় নির্ণয় করলাম 3 বছর, অর্থাৎ আয়ুষ্কাল দেওয়া আছে 5 বছর আর আমাদের পেব্যাক সময় হয়েছে 3 বছর, তাহলে পেব্যাক সময় আয়ুষ্কালের থেকে কম, সুতরাং আমরা সেই প্রকল্পটা আমরা গ্রহণ করব। তারপর দেখো, যদি একাধিক প্রকল্প হয় সেক্ষেত্রে কী হবে, একাধিক প্রকল্পের ক্ষেত্রে যেই প্রকল্পের পেব্যাক সময় কম হবে সেই প্রকল্পটা গ্রহণ করা হবে। মনে করো এক্স একটি প্রকল্প, ওয়াই একটি প্রকল্প, এক্স এর পেব্যাক সময় 5 বছর আর ওয়াই এর পেব্যাক সময় মনে করো 3 বছর, তাহলে আমরা কী করব, কোন প্রকল্প গ্রহণ করব, আমরা ওয়াই এর পেব্যাক সময়টা আমরা গ্রহণ করব। কারণ হচ্ছে তুলনামূলক এক্সের 5 বছর, ওয়াইয়ের 3 বছর, আর আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে একাধিক 2টি বা 3টে প্রকল্পের মধ্যে যার পেব্যাক সময় কম সেটা আমরা গ্রহণ করব। এবার খেয়াল করো, পেব্যাক সময় নির্ণয় করার উপায় বা সূত্র বলতে পারি আমরা। সবাই খেয়াল করো, এখানে পেব্যাক সময় নির্ণয় করতে হলে আমাদের 2টা নিয়ম ফলো করতে পারি। নগদ আন্তঃপ্রবাহ সমান হলে, মনে করো প্রথম বছর আমাদের বিক্রয়ের মাধ্যমে পাওয়া গেলো 5,000 টাকা, তারপরের বছর 5,000 টাকা, তারপরের বছর 5,000 টাকা, অর্থাৎ প্রতি বছর আমাদের 5,000 টাকা করে পাওয়া যায়, অর্থাৎ প্রতি বছর নগদ আন্তঃপ্রবাহ সমান হয়। সেই ক্ষেত্রে আমরা কোন নিয়ম ফলো করব, খেয়াল করো, ওই ক্ষেত্রে আমাদের সূত্র হবে পেব্যাক সময় সমান বিনিয়োগ ভাগ বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। আবার বলছি, পেব্যাক সময় সমান বিনিয়োগ ভাগ বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। মনে করো আমাদের বিনিয়োগ করেছি প্রকল্পে 15,000 টাকা আর আমাদের প্রতি বছর আমাদের চলে আসে 5,000 টাকা, তাহলে আমাদের পেব্যাক সময় কত হবে, 3 বছর। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। এরপর দেখো, যদি এমন হয় যে প্রতি বছর নগদ আন্তঃপ্রবাহ সমান না হয়, অর্থাৎ অসমান হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব,
সেক্ষেত্রে আমরা একটি ছক বা সারণী করব। এই ছকের 3টে অংশ হবে, একটা বছর, একটা নগদ আন্তঃপ্রবাহ, আর তৃতীয়ত আমাদের ক্রমযোজিত নগদ প্রবাহ। তো বছরটা প্রশ্নে দেওয়া থাকবে 2 বছর, 3 বছর, 5 বছর। আমরা সাধারণত 0 থেকে শুরু করব, মনে করো 3 বছর দেওয়া আছে প্রশ্নে, তাহলে 0, 1, 2, 3। আর নগদ প্রবাহ প্রথমে আমরা বিয়োগ বা মাইনাস দিয়েছি কেন? নগদ প্রবাহ আমাদের প্রথম যে টাকাটা হবে সেটা হবে নগদ বই প্রবাহ, অর্থাৎ বিনিয়োগের টাকাটা, যে টাকা আমরা খরচ করে ফেলেছি। এরপর দেখো বাকিগুলো প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর হবে আমাদের নগদ আন্তঃপ্রবাহগুলো। আর ক্রমযোজিত নগদ প্রবাহ মানে কি? ক্রম মানে হচ্ছে ধীরে ধীরে, অর্থাৎ আস্তে আস্তে সামনে বাড়বে। আর যোজিত মানে হচ্ছে যোগ করা, অর্থাৎ ক্রমযোজিত মানে হচ্ছে যে একটার সাথে আরেকটা যোগ করে যেটা হবে। প্রথমটার সাথে প্রথম ঘরে, প্রথম ও দ্বিতীয়টা যোগফল দ্বিতীয় ঘরে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়টা যোগফল তৃতীয় ঘরে, এরকম করে আস্তে আস্তে যোগ করতে করতে আমরা নিচের দিকে নামবো। এরপর খেয়াল করো, তাহলে এই নিয়মে আমাদের পেব্যাক সময় নির্ণয় করার উপায়টা কীরকম? প্রথমত আমরা একটা ছক বা সারণী করব, দ্বিতীয়ত আমরা এটা সূত্রের মতো করে এটা একটা কাজ করব। আর সেক্ষেত্রে আমার সূত্র হতে পারে পেব্যাক সময় সমান সম্ভাব্য পেব্যাক সময় প্লাস বা যোগ লম্বা একটা দাগ দিয়ে উপর হবে সম্ভাব্য পেব্যাক সময়ের ক্রমযোজিত নগদ প্রবাহ, আর নিচে হবে সম্ভাব্য পেব্যাক সময়ের পরবর্তী বছরের নগদ প্রবাহ। তোমাদের এটা অনেক কঠিন লাগতে পারে, যখন আমরা অঙ্কে যাব তখন এটা বিষয়টা অনেক সহজে আমরা আলোচনা করতে পারবো আর দেখাতে পারবো। এখন এই অধ্যায়ে আর কিছু সূত্র আছে, তোমরা সূত্রগুলো দেখতে পারো বা ফলো করতে পারো। গড় মুনাফার হার, তোমরা কীভাবে নির্ণয় করবে? যদি এটা গড় মুনাফার সূত্রের মধ্যে পড়েছে, উপরে গড় নিট মুনাফা, নিচে গড় বিনিয়োগ গুণ 100। আর এই গড় নিট মুনাফা কীভাবে আমরা পাবো? উপরে মোট নিট মুনাফা, নিচে হবে মেয়াদ বা সময়। এরপরে গড় বিনিয়োগ কীভাবে পাবো আমরা? এ দেখো গড় বিনিয়োগ আমরা পাবো প্রাথমিক বিনিয়োগের সাথে আমরা ভগ্নাংশের মূল্য যোগ করব, যদি প্রশ্নে ভগ্নাংশের মূল্য থাকে। এরপরে এই যোগফলকে 2 দিয়ে ভাগ দিব, সেটা হবে আমাদের গড় বিনিয়োগ। এছাড়া বার্ষিক অবচয় আমরা নির্ণয় করব। অবচয় কাকে বলে এটা তোমাদের জানতে হবে বা আমাদের জানা থাকা উচিত। স্থায়ী সম্পদের মূল্য কমে গেলে বা হ্রাস পেলে তাকে অবচয় বলে। তো এই অবচয়টা আমরা এই নিয়মে করতে পারি। প্রাথমিক বিনিয়োগ, যে টাকা বিনিয়োগ দেওয়া থাকবে, এখান থেকে আমরা ভগ্নাংশ মূল্য বিয়োগ করব, আর এখান থেকে মেয়াদ বা সময় দিয়ে ভাগ করব। অর্থাৎ বইতে দেওয়া আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিনিয়োগ ভাগ মেয়াদ। তোমাদের জন্য কয়েকটি কুইজ আছে, এখন দেখা যায় কুইজের উত্তর কে দিতে পারো। এ পর্যন্ত যা যা আলোচনা করা হয়েছে কুইজটা এর মাঝখানেই আছে, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আর কুইজের উত্তরগুলো, প্রশ্নগুলো দেখো, চিন্তা করো, তারপরে ঝটপট করে উত্তর দিয়ে দাও, দেখা যায় কার কার উত্তরগুলো সঠিক হয়। 1 নম্বর প্রশ্ন, দীর্ঘমেয়াদী বিনিয়োগের সকল ক্ষেত্রে কোন কৌশল প্রয়োগ করা হয়? প্রশ্ন আবার খেয়াল করো, দীর্ঘমেয়াদী বিনিয়োগের সকল ক্ষেত্রে কোন কৌশল প্রয়োগ করা হয়? আমাদের 4টা অপশন দেওয়া আছে। শেয়ার ও বন্ডের মূল্যায়ন, বি নাম্বার হচ্ছে লভ্যাংশ নীতি, সি নাম্বার হচ্ছে মূলধন বাজেটিং, আর ডি নাম্বার হচ্ছে মূলধন ব্যয় নির্ণয়। তোমরা চিন্তা করো, তোমাদের জন্য সময় দেওয়া হলো। এবার 2 নম্বর প্রশ্ন দিয়ে তাকাও, পেব্যাক সময় নির্ণয়ের সূত্র কোনটি? আমরা কিন্তু পেব্যাক সময় নির্ণয়ের সূত্রটি একটু আগে আমরা আলোচনা করেছি, দেখেছি, সবার দেখা যাক মনে আছে কিনা। অপশনগুলো দেখো, বিনিয়োগ ভাগ বার্ষিক নগদ প্রবাহ, বি নাম্বার বার্ষিক নগদ প্রবাহ ভাগ গড় বিনিয়োগ, 3 নাম্বার গড় বিনিয়োগ ভাগ বার্ষিক নগদ প্রবাহ, ডি নাম্বার বার্ষিক নগদ প্রবাহ ভাগ বিনিয়োগ। তোমাদের হাতে সময় আছে 2 মিনিট, তোমরা চিন্তা করো 1-এর উত্তর কি হবে আর 2-এর উত্তর কি হবে। তোমরা 1-এর এ বা বি, 2-এর এ বা বি, এভাবে তোমরা অ্যান্সারগুলো লেখো। আমরা দেখি কার কার উত্তরগুলো সঠিক হয়, এরপরে তোমাদেরকে আমি উত্তরগুলো বলে দিচ্ছি। উপরেরটা বেশি আর নিচেটা আসেনি। ডি বি, এখানে তো ইয়া পর্যন্ত দেখা যাইতেছে, ডি পর্যন্ত দেখা যায়, একেবারে বর্ডার। ও এটা আমার এটার মধ্যে অটো জুম হয়।
ঠিক আছে। পুরো আসে দেখছি, একটু পরে এটাও জমে যাবে। আচ্ছা, তাহলে আমরা উত্তরগুলো দেখাই যে উত্তরগুলো কী কী হতে পারে। একের উত্তর হচ্ছে সি, মূলধন বাজেটিং। দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই মূলধন বাজেটিং কৌশলটা প্রয়োগ করা হবে। মনে রাখবে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ মানে হচ্ছে মূলধন বাজেটিং। 2 নম্বর, পেব্যাক সময়ে নির্ণয়ের সূত্র কোনটি? বিনিয়োগ ভাগ বার্ষিক নগদ প্রবাহ বা বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ, একই কথা। আশা করি সবাই উত্তরগুলো সবার সঠিক হয়েছে। এখানে সাদিয়া আফরিন আদিবা ও 2 উত্তর দিয়েছে 1, হ্যাঁ এ ঠিক আছে। আরিফ হাবিব 1-এর উত্তর দিয়েছে সি, হ্যাঁ তোমার উত্তর ঠিক আছে। ধন্যবাদ তোমাদেরকে সঠিক উত্তর দেওয়ার জন্য। এবার আমরা 3 নম্বর কুইজের দিকে তাকাই। তিন নম্বর কুইজটা হচ্ছে একটি অঙ্ক নিয়ে। অঙ্কটা একেবারে সঠিক, একেবারে সহজ। তোমরা এটা খেয়াল করো। একটি মেশিন কিনতে 21,000 টাকা প্রয়োজন। আবার খেয়াল করো, এটা মেশিন আমরা কিনবো, এই জন্য আমাদের দরকার হচ্ছে 21,000 টাকা। আর এই ক্রয়কৃত মেশিন থেকে আগামী 4 বছর বার্ষিক 7,000 টাকা আন্তঃপ্রবাহ পাবে নিশ্চিত করতে পারবে। অর্থাৎ আগামী 4 বছর আমি প্রতি বছর 7,000 টাকা করে আন্তঃপ্রবাহ পাবো। সেই ক্ষেত্রে পেব্যাক সময় কত বছর হবে বা কত সময় হবে? আবার খেয়াল করো, মেশিনের দাম হচ্ছে 21,000 টাকা, 4 বছর ধরে প্রতি বছর 7,000 টাকা করে পাবে। তাহলে পেব্যাক সময় কত হবে? একটু আগে তোমরা পেব্যাক সময় সূত্র দেখছো, সেই পেব্যাক সময় সূত্রের মধ্যে সঙ্গলে বসাও, অবশ্য উত্তরগুলো পেয়ে যাবে। অপশনগুলো দেখো, 4টে অপশন আছে, 6 বছর, 5 বছর, 4 বছর, 3 বছর, এ বি সি ডি। তোমরা চিন্তা ভাবনা করো, ক্যালকুলেটর নাও, এবার তোমার উত্তরটা দাও। এখানে আরিফ হাবিব উত্তর দিয়েছে 3 বছর। দেখা যাক আর কে উত্তর দেয়। আরিফ উত্তর দিয়েছে, এবার আর কে উত্তর দিবে তাড়াতাড়ি দাও। আচ্ছা, আমরা উত্তর দিকে তাকাই। হ্যাঁ, অপশনগুলো, অপশন ডি উত্তর হবে 3 বছর। কীভাবে বের করবে সবাই খেয়াল করো। আমাদের বিনিয়োগ হচ্ছে 21,000 টাকা আর বার্ষিক আন্তঃপ্রবাহ 7,000 টাকা। 21,000কে 7,000 দিয়ে ভাগ দাও, তাহলে উত্তর হবে আমাদের 3 বছর। আশা করি তোমরা 3টা কুইজ বুঝতে পেরেছো। এরপর খেয়াল করে আমাদের একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। সবাই একটু প্রশ্নটা মনে দিয়ে দেখো। এই অঙ্কটা তোমরা মন দিয়ে বুঝতে পারলে বা করতে পারলে পরবর্তী অধ্যায়ের যে কোনো পেব্যাক সময় অঙ্কগুলো করতে পারবে। আমিন ট্রেডার্স 4 লাখ টাকা দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ করার কথা ভাবছেন। এমত অবস্থায় তিনি শৈলী ও শোভা নামক 2টি প্রকল্পের 5 বছরের আয় ব্যয় প্রাক্কলন করে নিচে তথ্যটি পান। খেয়াল করো, ওনার বিনিয়োগ হচ্ছে 4 লাখ টাকা আর ওনার 2টা প্রকল্পের নাম, একটা নাম শৈলী, একটা নাম শোভা। আর এটা প্রকল্পের সময় হচ্ছে 5 বছর। দেখো প্রকল্পের নাম, বছর 1, 2, 3, 4, 5। শৈলীর জন্য দেখো 1,55,000, দ্বিতীয় বছর 1,70,000 টাকা, তৃতীয় বছর 1 লাখ টাকা, চতুর্থ বছর 1,50,000, পঞ্চম বছর 1,65,000। সবার জন্য দেওয়া আছে যথাক্রমে এই টাকাগুলো। আমাদের গ নাম্বার, সৃজনশীল প্রশ্ন গ নাম্বার, এখানে জানতে চেয়েছে আমিন ট্রেডার্স এর শৈলী প্রকল্পের পেব্যাক সময় নির্ণয় করো। সবাই খেয়াল করো, আমরা জেনেছি বা আমরা জানি যে পেব্যাক সময় নির্ণয় করার জন্য 2টা সূত্র আছে। একটা হচ্ছে যদি আমাদের আন্তঃপ্রবাহগুলো সমান হয়, ওই ক্ষেত্রে আমাদের একটা সহজ সূত্র। আর যদি আন্তঃপ্রবাহগুলো সমান না হয়, অর্থাৎ অসমান হয়, সেই ক্ষেত্রে আমরা বছর নগদ প্রবাহ, ক্রমশ নগদ প্রবাহ অর্থাৎ ছক বা সারণ দিয়ে করবো। এখানে দেখো একটার সাথে একটা মিল নেই, অর্থাৎ প্রত্যেকটা হচ্ছে অসমান। এই জন্য আমরা একটা ছকের মাধ্যমে করব। বছর দিব প্রথমে, এরপরে 0, এবার দেখো 1 বছর, প্রথম বছর, দ্বিতীয় বছরগুলো তোমরা 1, 2, 3, 4, 5 এরকম করে বছরগুলো তোমরা দিবে।
এরপর দেখো আমরা নগদ প্রবাহ প্রথমে দিয়েছি 4 লাখ। 4 লাখটা দিয়েছি কেন সবাই খেয়াল করো, আমাদের বিনিয়োগ হচ্ছে 4 লাখ টাকা, এই টাকাটা আমাদের খরচ হয়ে গেছে, আমাদের 0 বছরে বিনিয়োগ 4 লাখ টাকা, এটা হবে বিয়োগ। এরপরে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর, এই বছরের টাকাগুলো আমরা এদিকে সুন্দর করে বসিয়ে দিব। এটা প্রশ্ন থেকে তোমরা দেখে দেখে এটা তুলতে পারবে। এরপর আমাদের 3 নম্বর কলাম, এটার নাম হচ্ছে ক্রমযোজিত নগদ প্রবাহ, অর্থাৎ প্রত্যেকটা যোগ দিয়ে দিয়ে নিচে যাবে। প্রথমত 4 লাখ টাকা, তারপর 4 লাখ টাকার সাথে 1,55,000 যোগ করো ক্যালকুলেটারে, এটা হবে বিয়োগ 2,55,000, বিয়োগ 2,45,000 যোগ 1,70,000, এটা যোগ করো, এটা হবে বিয়োগ 75,000। এটা সম্পূর্ণ তোমার ক্যালকুলেটার যোগ বিয়োগ করবে। এবার বিয়োগ 75,000 যোগ 1 লাখ হবে 25,000, এটার সাথে 1,50,000 যোগ করো 1,75,000, এটার সাথে আবার 1,65,000 যোগ করো হবে তারপরেরটা, অর্থাৎ 3,40,000 টাকা। তোমরা ছকটা একটু মনোযোগ দেখো, ক্রমযোজিত নগদ প্রবাহটা খুব সহজ, প্রথমটার সাথে দ্বিতীয়টা যোগ, তারপরে যে যোগফল তার সাথে তৃতীয়টা যোগ, তারপরে আবার তারপরটা যোগ, তারপরটা যোগ। এখন আমাদের পেব্যাক সময়টা আমাদের কি হবে, এই সূত্রটা পরীক্ষার খাতায় লেখা দরকার নেই, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি লিখেছি। আমাদের এরকম সূত্র এরকম হবে, সম্ভাব্য পেব্যাক সময়, অর্থাৎ একটা পেব্যাক সময়কে আমরা সম্ভাবনা ধরবো, যোগ উপর হবে সম্ভাব্য পেব্যাক সময়ের ক্রমযোজিত নগদ প্রবাহ, আর এরপরে ভাগ হবে সম্ভাব্য পেব্যাক সময়ের পরবর্তী বছরের নগদ প্রবাহ। তোমরা খেয়াল করো, আমাদের ক্রমযোজিত নগদ প্রবাহের প্রথমটা বিয়োগ, তারপরটা বিয়োগ, তারপরে বিয়োগ, তো আমাদের যেটা শেষ বিয়োগ, ক্রমযোজিত নগদ প্রবাহ যেটা শেষ বিয়োগ অর্থাৎ লাস্ট মাইনাস, সেটা বরাবর আমরা তাকাবো কত বছর, 0, 1, 2, অর্থাৎ দ্বিতীয় বছর। আবার বলছি, প্রথম বিয়োগ, দ্বিতীয় বিয়োগ, তৃতীয় বিয়োগ, শেষ বিয়োগ বরাবর বছরের দিকে তাকাও, 2 বছর, আমরা লিখলাম 2 বছর। এবার সম্ভাব্য পেব্যাক সময়ের ক্রমযোজিত, দেখো এই 2 বছর বরাবর আমাদের ক্রমযোজিত নগদ প্রবাহ আছে 75,000, আমরা সেটা উপরে লিখবো, এদিকে লেখা আছে মাইনাস, কিন্তু তোমরা এটা অলওয়েজ প্লাস লিখবে, এটা হচ্ছে নিয়ম। এবার নিচে আছে সম্ভাব্য পেব্যাক সময়ের পরবর্তী বছর নগদ প্রবাহ, আমাদের সম্ভাব্য পেব্যাক সময় হচ্ছে 2, তার পরের বছরের নগদ প্রবাহ কত আছে, 1 লাখ টাকা, তাহলে আমরা লিখলাম 1 লাখ। এখন 2 বছর লিখেছি, আর 75,000কে 1 লাখ দিয়ে ভাগ করলে ক্যালকুলেটর কত আসবে, 0.75, আর এই দুটো যোগ করো কত হবে, 2.75 বছর। এটা হবে আমাদের শৈলী প্রকল্পের পেব্যাক সময়। সবাই একটু মন দিয়ে দেখো, পেব্যাক সময়টা একদম সহজ, বুঝতে পেরেছো কিনা। এরপরে একই উদ্দীপক, সবাই খেয়াল করো, একই উদ্দীপক আমাদের শেষের অংশটা, ঘোড়ার গ, দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আমিন ট্রেডার্স এর কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত বলে তুমি মনে করো। আমাদের এদিকে 2টা প্রকল্প আছে, একটা হচ্ছে শৈলী প্রকল্প আর আরেকটা হচ্ছে শোভা প্রকল্প। তা আমরা সিদ্ধান্ত নীতিতে জেনেছি যে 2টি প্রকল্পের মধ্যে যেই প্রকল্পের পেব্যাক সময় কম সেই প্রকল্পটি আমরা গ্রহণ করব। সবাই একটু খেয়াল করো, তাহলে আমাদের একটু আগে শৈলী প্রকল্পের পেব্যাক সময় নির্ণয় করতে পেরেছি, সেটা হচ্ছে 2.75 বছর। এরপর আমরা এখন শেষেরটা শোভা প্রকল্পের পেব্যাক সময়টা নির্ণয় করব। আগের মতো আমরা ছক করব, উপরে লিখব শোভা প্রকল্প, বছর, নগদ প্রবাহ, ক্রমযোজিত নগদ প্রবাহ। বছর সবার আগে দিবে 0, তারপরে 1, 2, 3, 4, 5 লিখবে। এরপরে নগদ প্রবাহ, নগদ প্রবাহ সবার আগে হবে বিনিয়োগ। দেখো আমরা 4 লাখ টাকা বিনিয়োগ করেছি, এটা আমাদের কাছ থেকে চলে গেছে, অর্থাৎ খরচ হয়ে গেছে, এটা হবে প্রথম বিয়োগ। তারপরে শোভা 1,35,000, 2 লাখ, 1,30,000, 1,50,000, 1,20,000। এটা তোমরা 1 বছর, বছর 1, বছর 2, বছর 3 তোমরা এটা সিরিয়াল করে লিখবে 5 বছর পর্যন্ত। এটা তোমরা সিরিয়াল করে 5 বছর পর্যন্ত লিখবে। প্রশ্ন থেকে, উদ্দীপক থেকে তোমরা এটা লিখবে। এরপরে ক্রমযোজিত নগদ প্রবাহ, প্রথম বছর বিয়োগ, তারপরের সাথে দ্বিতীয়টা যোগ করে রেজাল্ট এটা হবে। এরপরে দ্বিতীয়র সাথে তৃতীয়টা যোগ করে রেজাল্ট হবে বিয়োগ 65,000, তারপরে 1,30,000 যোগ করে রেজাল্ট কত হবে 65,000, এটার সাথে আবার যোগ করো ক্যালকুলেটারে, রেজাল্ট এটা হবে। এবার 2,15,000 সাথে 1,20,000 যোগ করো, আমাদের ফলাফল হবে 3,35,000 টাকা। এটা সম্পূর্ণ ক্যালকুলেটরের কাজ। আবার বলছি, প্রথমটা লিখবে, প্রথমটা ঘরে লিখবে, তারপর ক্রমযোজিত নগদ প্রবাহের সাথে 1,35,000 টাকা যোগ করবে, তারপর যা হবে তার সাথে 2 লাখ টাকা যোগ করবে, প্রত্যেকটা যোগ করে করে যাবে। এখন সুতরাং আমাদের পেব্যাক সময়টা কী হবে, সবাই খেয়াল করো। একটু আগে আমরা বলেছি যে আমাদের সম্ভাব্য পেব্যাক সময়টা আমরা কীভাবে বের করব। সম্ভাব্য পেব্যাক সময়টা আমরা এইভাবে দেখব, সবাই এটা খেয়াল করো।
সময় পেবেক সময়টা আমরা দেখব যে শেষ বিয়োগ 0 1 2 দেখো 65,000, এটা হচ্ছে আমাদের শেষ বিয়োগ। ঠিক এটা বরাবর সবাই খেয়াল করে, এটা বড় আমাদের দেখি আমরা বছর কত আছে, শেষ বিয়োগ অর্থাৎ লাস্ট মাইনাস বরাবর বছর আছে 2, তাহলে আমাদের পেবেক সময় কত হবে, সম্ভাব্য 2 যোগ উপর হবে সম্ভাব্য পেবেক সময়ের ক্রমযোজিত নগদ প্রভাব 65,000, আর নিচে হবে তার পরবর্তী বছরের নগদ প্রবাহ। পরবর্তী বছরের নগদ প্রবাহ 1,30,000, 2 বছর আর 65,000কে 1,30,000 দিয়ে ক্যালকুলেটর ভাগ করো, এটা হবে আমাদের 0.50। যদি আমরা এটাকে যোগ করি তাহলে সেক্ষেত্রে এটা রেজাল্ট আসবে 2.50, অর্থাৎ 2.5 বছর। আমরা এখন দেখতে পেরেছি যা আমরা নির্ণয় করেছি শোভা প্রকল্পের পেবেক সময় হচ্ছে 2.5 বছর, অর্থাৎ 2 বছর 6 মাস। এখন আমরা সবাই একটু প্রশ্ন দিয়ে তাকাও, দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আমিন ট্রেডার্স কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত বলে তুমি মনে করো? তাহলে আমাদের দুইটা প্রকল্পে পেবেক সময় আমরা পেয়েছি। শৈলী হচ্ছে 2.75 বছর আর শোভা হচ্ছে 2.55 বছর। তো দুইটা প্রকল্পের ক্ষেত্রে আমরা কীভাবে নির্ণয় করব, যেই প্রকল্পে পেবেক সময় কম আমরা সেই প্রকল্পটা গ্রহণ করব। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে আমাদের এটা এই যে মন্তব্যটা আমরা কীভাবে লিখবো, সবাই দেখো মন্তব্য লিখবে যে দেখা যাচ্ছে আগে তোমাদের শৈলী প্রকল্পের কথা বলবে, তারপর তোমার বলবে শোভা প্রকল্পের কথা, আর তারপরে শেষে তোমরা সিদ্ধান্ত দিবে। দেখো শৈলী প্রকল্পের বিনিয়োগ করা অর্থ থেকে অর্থ মানে টাকা ফেরত আসতে সময় লাগে 2.75 বছর। এটা আমরা গ থেকে আমরা পেয়েছি, যদি লিখলাম গ থেকে প্রাপ্ত। আবার অপরদিকে একই কথা লিখবে, শৈলীর জায়গায় শুধু শোভাটা লিখে দিবে। শোভা প্রকল্প থেকে বিনিয়োগ করা অর্থ ফেরত আসতে সময় লেগেছে এইমাত্র আমরা দেখেছি 2.50 বছর। এখানে শৈলী প্রকল্পের তুলনায় শোভা প্রকল্পের অর্থ কম সময় ফেরত এসেছে, এটা আমরা বুঝতে পেরেছি যে আমাদের শোভা প্রকল্পের সময়টা কম লেগেছে। তাই আমিন ট্রেডার্স এর জন্য কোন জায়গায় কী হবে, শোভা প্রকল্পটি গ্রহণ করা উচিত। তার মানে আমাদের মন্তব্যটা হবে 3 লাইনে। প্রথমত আমরা শৈলী প্রকল্পের কথাটা লিখব, পেবেক সময় লিখব, তারপর প্রথম আমরা শৈলীটা লিখব, তারপর আমরা শোভাটা লিখব, আর 3 নম্বর আমরা উপসংহারে আমরা সিদ্ধান্ত জানাবো। এখানে তোমাদের এই অধ্যায় শেষে কয়েকটি এমসিকিউ আছে, দেখো তোমরা এটা একদম তোমরা খুব সহজে পারবে। সবাই একটু দেখো নৈবেতিকগুলো, নিচের কোনটি মূলধন বাজেটিংয়ের সবচেয়ে সরল ও জনপ্রিয় পদ্ধতি? অপশনগুলো দেখো, 4টে অপশন আছে। গড় মুনাফার হার, নিট বর্তমান মূল্য, পেবেক সময়, অভ্যন্তরীণ মুনাফার হার। তারপর 2 নম্বর দেখো আরটি আছে, মূলধন বাজেটিংয়ের পদ্ধতি কয়টি? এটা তোমরা একটু আগে জানতে পেরেছ। দেখো 2টি, 3টি, 4টি, 5টি। তোমরা এখানে 1 মিনিট সময় নাও বা 2 মিনিট সময় নাও, কোনটি উত্তর তোমরা চিন্তা ভাবনা করে জানাও। একটু পর আমরা উত্তরটা বলে দিচ্ছি। আমাদের সাথে কে কে যুক্ত আছো তোমরা? এখানে আমাদের অপশনটা 1 নাম্বার আর 2 নাম্বার, দুইটার মধ্যে তোমাদের উত্তর কোনগুলো হবে উত্তরটা তোমরা জানিয়ে দাও। পুরোটা আসে না তো, কোনো অপশন নাকি, সমস্যা নাকি? প্রিয় শিক্ষার্থীরা, তোমার উত্তরগুলো আশা করি অনেকেই দিতে পেরেছ। মতগুলো দেখো তো, এটা আসে না কেন, ওটা ইয়েগুলো কমেন্টসগুলো অটো জুম হয়ে যায়।
কমেন্টসগুলো দিকে নিচে। ও আচ্ছা, লাস্ট কমেন্ট। আচ্ছা, আমরা উত্তরগুলো দিয়ে খেয়াল করি। একের উত্তর হবে সি। একের উত্তর হবে সি। দেখো, নিচের কোনটি মূলধন বাজেটিং এর সবচেয়ে সরল ও জনপ্রিয় পদ্ধতি? এটা হবে পেব্যাক সময়। পেব্যাক সময়টা একেবারে সহজ। আমাদের 4টা পদ্ধতি আছে, তার মধ্যে পেব্যাক সময় দেখো বড় করে এসেছে, পেব্যাক সময় উত্তর। 2 নম্বর দিকে তাকাও, মূলধন বাজেটিং এর পদ্ধতি কয়টি? এর উত্তর হবে 4টি। এটা আমরা প্রথমে আলোচনা করেছি। তারপর খেয়াল করো, আরেকটা অবজেক্টিভ আছে তোমাদের জন্য। 3 নাম্বার, গড় মুনাফার হার নির্ণয় সূত্র কোনটি? অপশনগুলো দেখো। এ নাম্বার, গড় মোট মুনাফা ভাগ গড় বিনিয়োগ। বি নাম্বার, গড় নেট মুনাফা ভাগ গড় বিনিয়োগ। 3 নাম্বার, গড় মোট মুনাফা ভাগ মোট বিনিয়োগ। 4 নাম্বার, গড় নেট মুনাফা ভাগ মোট বিনিয়োগ। তোমরা চিন্তা ভাবনা করে আমাদের উত্তরটি কমেন্টসে জানাও। আমাদের সাথে অনেকে যুক্ত আছে, হাবিব, এমডি আরিফ হাবিব, সাদি আফরিন আদিবা, ম্যাক্স তায়ান, যে আমাদের ক্লাস 10 স্টুডেন্ট তায়ান। তোমরা 1 নম্বর উত্তর অনেকের হয়েছে, তোমরা 1 ও 2 করেছো। এবার তোমরা 3 নম্বরটা খেয়াল করো। তিন নম্বর উত্তরটা তোমরা সবাই দাও। আমাদের 3 নম্বর উত্তরটা হবে গড় নিট মুনাফা ভাগ গড় বিনিয়োগ। সবাইটা দেখা যায় কালারটা চেঞ্জ হয়ে গেছে। 3 নম্বর উত্তরটা হবে আমাদের গড় নিট মুনাফা ভাগ গড় বিনিয়োগ। হ্যাঁ, এই অধ্যায় শেষে তোমাদের ছোট একটি বাড়ি কাজ আছে। এটা তোমাদের মূল বই বা পাঠ্য বইয়ের পৃষ্ঠা 59 এটা আছে। একদম সহজ অঙ্ক, করতে সময় হয়তো 2 মিনিট সময় লাগবে। প্রশ্ন সবাই খেয়াল করো। তোমার বাবা একটি প্রকল্পে 50,000 টাকা বিনিয়োগের চিন্তা করেছেন, যা আগামী 6 বছর যথাক্রমে 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা, এরপরে 10,000 টাকা, এরপরে 20,000 টাকা, এরপরে 30,000 টাকা পাওয়া যাবে। অর্থাৎ একটি প্রকল্প থেকে তোমার আব্বু বিনিয়োগ করবে 50,000 টাকা, আর 5 বছরের মধ্যে এই টাকাগুলো পাওয়া যাবে। এই ক্ষেত্রে আমাদের প্রকল্পটির পেব্যাক সময় নির্ণয় তোমাদের করতে হবে। ঠিক পেব্যাকের উপরও তোমাদের 2টা অঙ্ক করানো হয়েছে। আশা করি এই বাড়ি কাজটা তোমরা সবাই করতে পারবে। সবাইকে ধন্যবাদ ক্লাসটি উপভোগ করার জন্য। আল্লাহ হাফেজ।